আসসালামাইকুম। আজকে আমরা পড়ব গ্রোথ অফ দ্য বোনস। আমাদের আফটার বার্থ একটা টিপিক্যাল লং বোনসের মধ্যে দুইটা জায়গা থাকে যেখানে কার্টিলেজ থাকে। একটা হচ্ছে গিয়ে এপিফাইশিয়াল কার্টিলেজ আর একটা হচ্ছে গিয়ে আর্টিকুলার কার্টিলেজ। দ্যাট মিনস ডায়াফাইসিসের উপরে এটা আছে, তাই ডায়াফাইসিসের লেন্থ বাড়বে বা ডায়াফাইসিসের গ্রোথ হবে এই এপিফাইশিয়াল কার্টিলেজের গ্রোথের মাধ্যমে, এবং এপিফাইসিসের গ্রোথ হবে এই আর্টিকুলার কার্টিলেজের গ্রোথের মাধ্যমে। যেরকমভাবে আমাদের আগে যে হায়ালিন কার্টিলেজ মডেলের মধ্যে কন্ড্রোপ্লাস্ট সেলের যে কিছু জোনস ছিল, ঠিক একই রকমভাবে এপিফাইশিয়াল কার্টিলেজের মধ্যেও কিন্তু কন্ড্রোপ্লাস্টের কিছু জোন থাকবে। টোটাল আমরা 4টা জোন দেখতে পাই: জোন অফ রেস্টিং কার্টিলেজ, জোন অফ প্রলিফারেটিং কার্টিলেজ, জোন অফ ম্যাচিউর কার্টিলেজ অ্যান্ড জোন অফ ক্যালসিফাইড কার্টিলেজ। সেম জিনিসটা যেটা আমাদের হায়ালিন কার্টিলেজের মধ্যে ছিল। এখন যখন আমার গ্রোথ হবে তখন জিনিসটা কি হবে? আগের মতো এই কন্ড্রোব্লাস্টে যেভাবে ক্যালসিফিকেশন স্টার্ট হয়েছে সেমভাবে এখানে ক্যালসিফিকেশন স্টার্ট হবে, অ্যান্ড দেন ক্যালসিফিকেশনের কারণে এই কন্ড্রোব্লাস্ট সেলগুলোর ডেথ হয়ে যাবে। তারপরে আমাদের কন্ড্রোব্লাস্ট যে সেলগুলো থাকে সেই কন্ড্রোব্লাস্ট সেল ডেথের পরে যে ক্যালসিফাইড ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটাও মেল্টস অ্যাওয়ে হয়ে যাবে, এবং মেল্টিং হয়ে যাওয়ার পরে আমাদের তো একবারেই পুরো এপিফাইশিয়াল কার্টিলেজটার গ্রোথ হয়ে যাবে না, একটা আস্তে আস্তে এক একটা পোর্শনে হবে। আমার এতটুকু পোর্শনের এখন গ্রোথ হবে, তাহলে বাকি পোর্শনটা কিন্তু ঠিকই কার্টিলেজ থেকে যাবে। ওইটাকেই বলা হয়েছে যে স্টাউটার পোর্শন, মানে যে পোর্শনটা এখন গ্রোথে আসবে না, দ্যাট মিনস সেই শক্ত পোর্শনটার কথা বলা হচ্ছে। অ্যান্ড এই শক্ত পোর্শনটা আলটিমেটলি আমাদের বোন ডিপোজিশনের জায়গা হিসেবে কাজ করবে। অস্টিওব্লাস্ট তো এগুলার গায়ে এসেই লাগবে, তাই না? কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে আলটিমেটলি, এই জায়গায় তো কোনো কিছু নাই, কারণ কন্ড্রোব্লাস্টও ডেথ হয়ে গেছে, ক্যালসিফাইড ম্যাট্রিক্সও ডেথ হয়ে গেছে। আমাদের যে এই মেডুলারি ক্যাভিটিকে লাইন করে আমাদের যে অস্টিওব্লাস্ট সেলগুলো ছিল, সেই অস্টিওব্লাস্ট সেলগুলো এখানে এসে বোন ডিপোজিশন করতে থাকবে, অ্যান্ড আলটিমেটলি সেখানে ট্রাবেকিউল ফর্মেশন হবে। অ্যান্ড এই যে ট্রাবেকিউলগুলো ফর্মেশন হইল, এর মধ্যে আমাদের যে সেন্ট্রাল যে ট্রাবেকিউলগুলো থাকবে, লাইক এই যে অস্টিওব্লাস্টের ট্রাবেকিউল, এর মধ্যে যেগুলো আমাদের সেন্ট্রাল পোর্শনে সেগুলোকে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি দিয়ে এই পোর্শনগুলোর ডিগ্রেডেশন হয়ে যাবে। বাট এই যে পেরিফেরাল যে পোর্শনগুলো রয়েছে সেই পেরিফেরাল পোর্শনের ডিগ্রেডেশনটা হবে না, পেরিফেরাল পোর্শনের লেন্থটা কিন্তু সেমই থাকবে। অ্যান্ড এই পেরিফেরাল পোর্শনটা কার সাথে কন্টিনিউ করবে? আমাদের যে কম্প্যাক্ট বোনের পার্ট ছিল সেটার সাথে কন্টিনিউ করবে। এবং সেন্ট্রাল পার্টের কেন ডিস্ট্রাকশন হয়েছে? কারণ এই জিনিসটা কাজ করবে আমাদের মেডুলারি ক্যাভিটি হিসেবে। জাস্ট এইটাই ছিল আমাদের হচ্ছে গ্রোথের ব্যাপারে। এরপরে নেক্সট ইয়ারে নিশ্চয়ই এইটুকু পার্ট হবে, এইভাবে করে আস্তে আস্তে পুরোটা গ্রোথ হবে আর কি। এবারে আসি একটু বইয়ের কথাতে। বইয়ে যদি আমরা দেখি, এই যে সেম কথা বলছে, কার্টিলেজ সেল ডেথ করছে, ম্যাট্রিক্স বিটুইন দ্য সেল এটা মেল্ট অ্যাওয়ে করছে, স্টাউটার যে পার্টিশনগুলো ছিল সেইগুলো থেকে যাবে এবং আমাদের বোন ডিপোজিশনের সাইট হিসেবে কাজ করবে। দেন বোন ডিপোজিটেড হইতে থাকবে, অ্যান্ড এই যে ট্রাবেকিউল ফর্মেশন হবে উইথ কার্টিলেজিনিয়াস কোর। কারণটা কি বলছে? কারণ আমাদের এই জায়গাটার মধ্যে তো এখনও কার্টিলেজ আছে, তাই না? এই জায়গার কার্টিলেজ তো এখনও কোনো কিছু হয় নাই, কার্টিলেজ গেছে এই জায়গাটুকু মেল্ট হয়েছে। এবার যেটা বলছে সেটা হচ্ছে বাই দিস অ্যারেঞ্জমেন্ট মেটাফাইসিস ইজ জয়েন্ট ফার্মলি টু দ্য এপিফাইশিয়াল কার্টিলেজ। অবভিয়াসলি, কারণ এপিফাইশিয়াল কার্টিলেজ যেটুকু বাকি আছে সেটার গায়ে তো বোন ডিপোজিশন হয়ে সেটা আমাদের মেটাফাইসিস ফর্মেশন করতেছে। এরপরে যেটা বলছে দ্য ফ্রি এন্ড অফ দ্য ট্রাবিকিউল ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য এপিফাইশিয়াল কার্টিলেজ, সেটা অ্যাবজর্বড হয়ে গেছে। কারণটা কি? ওই জায়গাটা আমাদের মেডুলারি ক্যাভিটি ফর্মেশন করবে, এবং পেরিফেরাল যে ট্রাবিকিউলটা থাকবে সেটা এলনগেট করে কিন্তু আমাদের কম্প্যাক্ট বোনের সাথে মিলে সেটা হেভারসেন সিস্টেম তৈরি করে ফেলবে। এবারে উইথ বাড়ার কথা বলছে, সেটা কোথায় বাড়বে? পেরিঅস্টিয়ামের যখন আমাদের অস্টিওব্লাস্টের ডেপোজিশন হতে থাকবে, লাইক ল্যামেলা ফর্মেশন হতে থাকবে, তখন কিন্তু আমাদের এই বোনসটা আমাদের উইথে বাড়তে থাকবে। অ্যান্ড সেম জিনিসটা এপিফাইসিসের গ্রোথের ক্ষেত্রে হবে। এই সেম ঘটনাটাই আমাদের আর্টিকুলার কার্টিলেজের সাথে ঘটবে আর কি। দ্যাটস ইট, আর কোনো কিছুই না। আর শর্ট বোনসের ক্ষেত্রেও শর্ট বোনসের যে কার্টিলেজটা থাকতেছে আর কি, আর্টিকুলার কার্টিলেজ, সেইটার গ্রোথের মাধ্যমেই কিন্তু হয়ে যাবে। এবারে আসি আমাদের এই গ্রোথটাকে কোন কোন জিনিসটা হেল্প করতেছে। প্রথমত আমাদের বোনসের মেইন কন্টেন্ট কোনটা? এক হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আর ফসফেট, এবং আমাদের বোনসের এই ক্যালসিয়াম ডিপোজিশনের জন্য সবার প্রথমে যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে গিয়ে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের বোনসের মধ্যে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাসের অ্যাবজর্পশন ঘটায়। যদি ভিটামিন ডি না থাকে তাহলে ক্যালসিয়ামগুলো অ্যাবজর্পশন তো হবেই না, সাথে আমাদের যে ক্যালসিয়ামগুলো ছিল সেগুলো রিজর্পশন হতে থাকবে।
থাকবে, মানে সেগুলো ভাঙতে থাকবে আমাদের বোনস থেকে, ফলে কিন্তু আমাদের বোনসটা কিন্তু সফট হয়ে যাবে, কারণ ক্যালসিয়ামই আমাদের বোনসের মেইন দৃঢ়তাটা প্রদান করে আর কি। তাই আমাদের যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে আমাদের গ্রোথটা কিন্তু কখনোই হবে না। এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিটা আমাদের অ্যাডাল্ট লাইফে বলা হয় অস্টিওম্যালাসিয়া, অ্যান্ড আমাদের চিলড্রেন লাইফে বলা হয় এটাকে রিকেটস। এবারে আসি ভিটামিন সি এর কথা। আমরা কানেকটিভ টিস্যু ফার্স্টে পড়েছিলাম ভিটামিন সি আমাদের কোলাজেন সিনথেসিসে হেল্প করে। অবভিয়াসলি আমাদের বোনসের মধ্যে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস এই ইনঅর্গানিক পার্টটা বেশি হলেও আমাদের অর্গানিক ম্যাট্রিক্স তো রয়েছে, তাই কোলাজেন ফর্মেশনটা না হলে কিন্তু আমাদের অর্গানিক ম্যাট্রিক্স তৈরি হচ্ছে না। এবারে আসি ভিটামিন এ এর কথা। ভিটামিন এ যে কাজটা করে আমাদের বোনসে অলওয়েজই বোন ফর্মেশন অ্যান্ড বোন ডিস্ট্রাকশন এটার একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। যেমন আমরা কিছু খাবার খাচ্ছি এবং সেই খাবারটা কিন্তু আবার কাজে লেগে যাচ্ছে, এখন এই ব্যালেন্সটা যদি ক্ষুণ্ণ হয় আর কি, লাইক আমি যদি কম পরিমাণে খাই তখন কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো, আবার যদি আমি বেশি পরিমাণে খাই তখন কিন্তু আমি ওবেস হয়ে যাব। তাই এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করা হচ্ছে গিয়ে ভিটামিন এ। তাই ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় আর কি, তখন কিন্তু আমাদের বোন রিজর্পশন হতে পারে, লাইক অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা কিন্তু ঠিকভাবে মেনটেন হবে না। তাহলে আমরা পাইলাম টোটাল 3টা ভিটামিনের কথা, সেটা হচ্ছে গিয়ে এ সি ডি 3টা ভিটামিন। এবার আসি হরমোনাল কী কী রয়েছে। প্রথম হরমোনে আমাদের যে জিনিসটা মাথায় চলে আসে সেটা হচ্ছে গিয়ে প্যারাথাইরয়েড হরমোন, যেটার কথা আমরা অস্টিওক্লাস্টের সময় পড়েছি। প্যারাথাইরয়েড হরমোন কী করতেছে, সেটা হচ্ছে আমাদের বোন রিজর্পশনে হেল্প করতেছে। আরেকটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ক্যালসিট্রায়ল। ক্যালসিট্রায়ল কিন্তু এখানে ভিটামিন ডিকে বলা হয়েছে, এটা হরমোনালভাবে আলাদা করে বলা হয় নাই। অ্যান্ড আমাদের ভিটামিন ডি কিন্তু হরমোন হিসেবেও কাজ করে, এটার কথা বলা হয়েছে। এবারে আসি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের পুরা সব কিছুর রাজা গ্ল্যান্ড, যেটাকে বলা হয় সব কিছুকে মেনটেন করতেছে। আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের যে গ্রোথ হরমোনটা রিলিজ হয়, সেই গ্রোথ হরমোনটা যদি ঠিকভাবে রিলিজ না হয়, মানে কম পরিমাণে যদি রিলিজ হয় তাহলে আমাদের গ্রোথ হবে না, দ্যাট মিনস আমাদের ডরফিজম হবে। অ্যান্ড যদি বেশি সেক্রেশন হয় তাহলে আমাদের 2টা স্টেট হতে পারে। এক, যদি এটা আমাদের পিউবার্টির আগে হয় তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে জাইগেন্টিজম। তার মানে তোমার শরীরের হাত পায়ের অনুপাতটা সমান থাকবে, মানে তুমি সম পরিমাণে লম্বা হবো। লাইক তুমি যদি 8 ফিট লম্বা হও, ওই 8 ফিটের অনুপাতে তোমার হাত পা লম্বা হবে, 8 ফিটের অনুপাতে তোমার ট্রাঙ্ক লম্বা হবে, গলাটা লম্বা হবে। বাট যদি তোমার হাইপার সিক্রেশন আফটার পিউবার্টি হয় তখন কিন্তু আর আমার বডির সবগুলো পার্ট লম্বা হবে না, তখনও আমাদের বডির যে পার্টগুলোতে কার্টিলেজগুলো রয়েছে আর কি, কিছু কিছু জায়গাতে যে জায়গায় আমাদের গ্রোথ হওয়া সম্ভব সেই জায়গাগুলোতে বাড়বে, এবং ওই স্টেটটাকে বলা হয় অ্যাক্রোমেগালি। লাইক আমাদের হ্যান্ডের কিছু বোনসের পরিমাণটা বাড়বে, আমাদের ম্যান্ডিবলের কিছু চেঞ্জ হবে, এই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাক্রোমেগালি। এছাড়াও খুবই রেয়ার কিছু জেনেটিক্যাল ফ্যাক্টরস রয়েছে, সেটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ, যেটার নাম হচ্ছে গিয়ে কন্ড্রোডিস্ট্রফিয়া ফিটালিস। এই ডিজিজের কারণেও কিন্তু আমাদের হতে পারে। এবং মেকানিক্যাল ফ্যাক্টরের যে কথাটা বলা হয়েছে, এটা মিলে আমাদের বোন যখন ফ্র্যাকচার হয় তখন আমরা হাতটা অনেকভাবে বেঁধে রাখি, একটা ব্যান্ডেজ করে রাখি, সেটার কথা বলছে। যে যদি এটা আমাদের টেনসাইল ফোর্স, লাইক টেনে ধরে রাখার মতো একটা ফোর্স হয়, সেটা কিন্তু আমাদের বোন ফর্মেশনে হেল্প করবে। আর যদি কম্প্রেসিভ কোনো একটা ফোর্স হয় আর কি, লাইক তোমার উপর জোরে করে কোনো একটা পাথর পড়লো পায়ের উপরে, তখন সেটা কিন্তু আমাদের বোনসটাকে ভেঙে দিবে, মানে আমাদের বোন রিজর্পশন হয়ে যাবে। এবারে তাহলে আমরা ফ্র্যাকচারের কথাটায় চলে আসি, যে আমাদের ফ্র্যাকচার হলে সেটা কীভাবে রিপেয়ার হবে। ফার্স্টে জেনে নিই ফ্র্যাকচার কয় ধরনের হতে পারে। একটা হচ্ছে ওপেন উন্ড, আরেকটা হচ্ছে গিয়ে ক্লোজড উন্ড। ক্লোজড উন্ড হচ্ছে তোমার পাটা ভিতরেই ভাঙছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না, আমাদেরকে এক্সরে করে দেখতে হচ্ছে। আর ওপেন উন্ড হচ্ছে পাটা ভেঙে তোমার হাড্ডিটা বাইরে চলে আসে, লাইক সিভিয়ার যখন আমাদের বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমাদের ওপেন উন্ড হতে পারে। এখন সেটা আমাদের রিপেয়ার কীভাবে হবে। রিপেয়ার হবে 3টে প্রসেসের মাধ্যমে। প্রথম রিপেয়ার বাই গ্র্যানুলেশন টিস্যু, দেন ইউনিয়ন বাই ক্যালাস, দেন রিমডেলিং বাই ম্যাচিউর বোন। ফার্স্ট অফ অল গ্র্যানুলেশন টিস্যু জিনিসটা কি, লাইক আমার হাতের এই জায়গাটাতে যদি কেটে গেল তাহলেও কিন্তু আমার হাতের এই জায়গাটাতে কাটা জায়গাটাতে নতুন করে একটা সাদা সাদা একটা জিনিস তৈরি হবে, তার উপরে কালো একটা লেয়ার পড়বে আমার এই কাটা জায়গাটার মধ্যে। তারপর আমি যদি কালো এই জায়গাটাকে উঠাই ফেলি, দেখবো ভিতরে নতুন একটা চামড়া তৈরি হয়েছে। ওই জিনিসটাই হচ্ছে আমাদের গ্র্যানুলেশন টিস্যু। দ্যাট মিনস ওখানে মেইনলি আমাদের নতুন কানেকটিভ টিস্যু থাকে। গ্র্যানুলেশন টিস্যু এক ধরনের কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুটা তৈরি হবে।
এবারে আসি ক্যালাস নিয়ে কথা। ক্যালাস জিনিসটা ফার্স্ট অফ অল একটা সফট টিস্যু থাকে, যেটাকে আমরা বলবো টেম্পোরারি ক্যালাস আর কি। সেই জিনিসটা হচ্ছে ফ্র্যাকচারগুলোকে রিপেয়ার করার ক্ষেত্রে আমাদের লাগে, মানে যে ফ্র্যাকচার যে বোনগুলো রয়েছে সেগুলোকে আর কি অ্যাটাচ করে। আচ্ছা, তার আগে গ্রানুলেশন টিস্যু সম্পর্কে আরেকটু কথা আছে, সেটা এখানে যেটা বলা হয়েছে যে প্রথমত যেহেতু ব্লিডিং তো হবে, যেহেতু তোমার ফ্র্যাকচার হয়েছে তাই ব্লিডিং হবে, তখন ব্লাড ক্লট হবে, দেন ব্লাড ক্লটের পরে সেখানে ফাইব্রোব্লাস্ট আসবে, গ্রানুলেশন টিস্যু তৈরির প্রসিডিওরটার কথা বলা হয়েছে, নাথিং এলস। দেন ক্যালাসটা যখন একটা হার্ড টিস্যু হয়ে যাবে, যেগুলো আলটিমেটলি আমাদের বোনের যে ফ্র্যাগমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটার সাথে আরেকটার জাংশনটাকে মেইনটেইন করবে আর কি। এখানে 3 ধরনের ক্যালাসের কথা বলা হয়েছে, এক্সটার্নাল, ইন্টারমিডিয়েট অ্যান্ড হচ্ছে গিয়ে ইন্টারনাল ক্যালাস। 3 ধরনের বলা হয়েছে, যে একটা হচ্ছে ফ্র্যাকচার্ড ইন্ডের বাইরের দিকে থাকে, আরেকটা হচ্ছে 2টা ফ্রেগমেন্টের মাঝে থাকে, আরেকটা জিনিস হচ্ছে মেডুলারি ক্যাভিটির দিকে অ্যাপিয়ার করে। 3টে জায়গার কথা বলা হয়েছে। এখন ক্যালাসটার কাজটা কি, আমাদের যে বোনসগুলো লাইক এরকম টুকরা টুকরা হয়ে গেছে সেই টুকরাগুলোকে এক জায়গাতে একটু জড়ো করা। অ্যান্ড তার কিসের জন্য জড়ো করা, যাতে আমাদের নেক্সট বোন ফর্মেশন হওয়ার জন্য যে টাইমটুকু লাগবে সেই টাইমটুকুর জন্য আর কি ওয়েট করানো আর কি। এই ফ্র্যাকচারে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের পেরিওস্টেমের অস্টিওজেনিক লেয়ার থেকে আবারও কিন্তু খুব সুন্দরভাবে, যেরকমভাবে অসিফিকেশনের মতো একটা ডিস্টিংক্ট কলার তৈরি হওয়া, অস্টিওজেনিক সেল ডিফারেন্সিয়েট হয়ে অস্টিওব্লাস্ট হওয়া, এরকমভাবে টোটালটা আমাদের বোন এনভায়রনমেন্ট মানে বোন ফর্মেশন সেটা শুরু হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি যখন আমাদের বোনটা রিমডেলিং হবে, তখন আমাদের যে ক্যালাসের যে পার্টটা ক্যালসিফাইড বা কিছু কার্টিলের যে পার্টগুলো থাকে সে বা ফ্র্যাকচার যদি অনেক গুঁড়া গুঁড়া বোনস হয়, সেগুলো অস্টিওক্লাস্টটাকে অ্যাক্টিভ মাধ্যমে আমাদের বোনটাকে রিমডেলিং করে ফেলবে, মানে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেটাকে সরাই দিয়ে আমরা নতুন জিনিস নিয়ে আসবো। এবার সে হচ্ছে গিয়ে বোন ম্যারোর কথা। বোন ম্যারো হচ্ছে এক ধরনের সফট টিস্যু বা একটা কানেকটিভ টিস্যু, যেটার মধ্যে আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেলগুলো থাকে। হেমাটোপয়েটিক বলতে বোঝানো হয়েছে ব্লাডের মধ্যে যে সেলগুলো থাকবে সেই সেলগুলোকে তৈরি করে যে সেলটা, সেটাকে বলা হয়েছে হেমাটোপয়েটিক স্টেম সেল। 2 ধরনের বোন ম্যারো রয়েছে আমাদের, রেড বোন ম্যারো এবং ইয়েলো বোন ম্যারো। আমরা যখন ছোট থাকি বার্থের সময় আর কি কিন্তু পুরাটা রেড বোন ম্যারো থাকে, বাট আমরা যখন বড় হচ্ছি তখন মেডুলারি ক্যাভিটির মধ্যে থাকে হচ্ছে গিয়ে ইয়েলো বোন ম্যারো, এবং আমাদের যে স্পঞ্জি বোনের যে লেয়ার থাকে লাইক ফ্ল্যাট বোনসের মধ্যে, স্পঞ্জি বোনের মাঝখান দিয়ে থাকে হচ্ছে গিয়ে আমাদের রেড বোন ম্যারো। কারণ আমরা জানি স্পঞ্জি বোনের মধ্যে অনেক ফাঁকা স্পেস থাকে, ওই জায়গাগুলোতে কিন্তু রেড বোন ম্যারো থাকে। আর মেডুলারি ক্যাভিটির ভিতরে কিন্তু কোনো স্পঞ্জি বোন থাকে না। মেডুলারি ক্যাভিটির টোটালটা একটা ফাঁকা জায়গা, এটার জাস্ট কর্নার জুড়ে, মানে কম্প্যাক্ট বোন আর মেডুলারি ক্যাভিটির জাস্ট মার্জিন বরাবর একটা থিন লেয়ার অফ স্পঞ্জি বোন থাকতে পারে, বাট আমাদের এপিফাইসিসের পুরোটাই কিন্তু আমাদের স্পঞ্জি বোন, এবং এটার মাঝখানে আমাদের প্রচুর পরিমাণে রেড বোন ম্যারো থাকে, এবং আমাদের ফ্ল্যাট বোনসগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে রেড বোন ম্যারো থাকতেছে। তার মানে আমাদের বার্থের আগে পুরাটা স্কেলিটনই হচ্ছে গিয়ে রেড বোন ম্যারো, এবং বার্থের পরে শুধুমাত্র আমাদের যে ফ্ল্যাট বোনস, আমাদের ভার্টিব্রা এবং লং বোনসের যে এপিফাইশিয়াল যে এন্ডগুলা, সেখানে আমাদের রেড বোন ম্যারোটা থাকতেছে। এবং এই রেড বোন ম্যারোর মাধ্যমে আমরা যে বোন ম্যারো অ্যাসপাইরেশন বা বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্টের কাজে কিন্তু আমাদের এই বোন ম্যারোটা অনেক অনেক বেশি পরিমাণে দরকার হয়। হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ।